আর ওই যে কয়টা ডিম নিয়ে আসিও, বুঝছো? ওই ফোনটা আমাকে দিয়ে যাও। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। প্রথমে আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে আমাদের 9টায় ক্লাস শুরু করার কথা, কিন্তু আসলে আমি জ্যামে থাকার কারণে হচ্ছে আমি ক্লাসটা আসলে জাস্ট টাইমে শুরু করতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। অ্যান্ড আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকের আজকে আমাদের ইনশাল্লাহ ক্লাস হবে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমাকে জানিয়ে দেন যে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু অল ওকে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো হোপফুলি আমরা এখন আরম্ভ করতে পারি আমাদের ক্লাসটা, এবং সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। অ্যান্ড আমরা ঠিক আছে, ওকে। সো হোপফুলি আমরা এখন আরম্ভ করতে পারি আমাদের ক্লাসটা। ওকে, ঠিক আছে, জি। তাহলে সব কিছু দেখা যাচ্ছে এবং ঠিক আছে। হ্যাঁ, আপনারা একটু দেখতে পান কিনা আমাকে একটু জানাবেন। ওকে, ফাইন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদেরকে প্রথমত আমরা যদি ছন্দ শিখতে যাই, তাহলে ছন্দ শিখতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল একটা জিনিস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, এবং খুব ভালো আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে অক্ষর। আমি আশা করি যে আপনারা অনেকেই হয়তো বা অক্ষর সম্পর্কে জানেন এবং অক্ষর কি, হ্যাঁ, অক্ষরের বিস্তারিত জানেন। তবু আমি ক্লাস আপনাদের জন্য খুব সম্ভবত রাত 10টায় হলেই ভালো হয়, এবং এটা আমিও মানে রাত 10টায় হলেই মনে হয় যে ভালো হয়। যাই হোক, 10টায় হলে হয় কি যে অনেকে হচ্ছে মানে 9টায় ক্লাস না হয় 10টায় হলে অনেকে হচ্ছে, অনেকের জব থাকে, অনেকের হচ্ছে ইয়েতে নানান ধরনের সমস্যা থাকে, আসতে লেট হয়। ওকে, ঠিক আছে, নেট ঠিক আছে আশা করি। হ্যাঁ, তো আসেন আমরা যদি অক্ষর যদি আমরা পড়তে যাই, হ্যাঁ, অক্ষর নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে ছন্দ শিখতে গেলে আমাদেরকে প্রথমত অক্ষর নিয়ে একটুখানি আলোচনায় আসতে হবে। হ্যাঁ, তো আমরা এখন এই অক্ষর নিয়ে প্রথমত আমরা একটু আলোচনায় যাব। ওকে, আচ্ছা, নেট কি ঠিক আছে? আশা করি নেট ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে কি আলোচনা কি শুরু করব? আমরা কি আলোচনা শুরু করব? এবং ঠিক আছে, ওকে। তো লিখেন, খাতায় লিখেন যে অক্ষর, এই অক্ষরের আলোচনায় আমরা শুরু করব। হ্যাঁ, অক্ষরের আলোচনা আমরা শুরু করি। সবাই একটু জয়েন হোক। ওকে, আচ্ছা, এইবার আসেন অক্ষর কি। অনেকে হয়তো জানেন, তবু আমি আমাদের ছন্দের আলোচনাটা বোঝার সুবিধার্থে আমি অক্ষরটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারণ করি তাকে বলা হয়, সেটা হচ্ছে অক্ষর। আবার বলছি, নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে আমরা যা কিছু উচ্চারণ করি সেটাই একটা অক্ষর। আচ্ছা, নেট কি ঠিক আছে? আমাকে দয়া করে কনফিউজ করবেন না। হ্যাঁ, দয়া করে কনফিউজ করবেন না, এক একজন এক এক কথা বলে। নেট ঠিক থাকলে বলেন। ঠিক আছে, তো অক্ষর হচ্ছে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে আপনি যতটুকু উচ্চারণ করবেন, এক নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে যতটুকু উচ্চারণ করবেন সেটাই হচ্ছে একটা অক্ষর। যেমন খেয়াল করেন, ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই যে দেখেন, বিশ্ববিদ্যালয়। এখন এই শব্দটাকে আমি কিন্তু নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে ছোট ছোট করে এটাকে আমি উচ্চারণ করতে পারি। যেমন দেখেন, আমি বললাম যে
এই যে দেখেন মানে বিশ্ববিদ্যালয়, এইভাবে যে ছোট ছোট করে যে আলোচনা, আমি যে ভেঙে ভেঙে যে বলবো, প্রত্যেকটা ভাঙা এক একটা অক্ষর। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে প্রত্যেকটা ভাঙা এক একটা অক্ষর। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটা শব্দে একাধিক অক্ষর থাকে। আবার বলছি, যেখানে নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে আপনি যতটুকু উচ্চারণ করবেন সেটাই হচ্ছে একটা অক্ষর। নিঃশ্বাসের ক্ষুদ্রতর প্রয়াসে আপনি যতটুকু উচ্চারণ করবেন সেটা একটা অক্ষর। তাহলে এখন অক্ষর নির্ণয় করতে গেলে আপনাদেরকে অক্ষর যদি নির্ণয় করতে যান, তাহলে আমি আপনাদেরকে খুব সহজেই একটা টেকনিক আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল, তাই না? এই 5টা ভাওয়েলের বাংলিশ লিখবেন। যে শব্দটা অক্ষর নির্ণয় করতে বলবো ওই শব্দটাকে বাংলিশ লিখবেন। বাংলিশ লিখলে যতগুলো ভাওয়েল পাবেন ততগুলো অক্ষর। যেমন দেখেন বিশ্ববিদ্যালয়, এটা ইংরেজি লিখবেন না, মানে আপনি ইউনিভার্সিটি লিখবেন না, হ্যাঁ। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে বিশ্ববিদ্যালয়, এই যে এখানে দেখেন একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল, চারটা ভাওয়েল, 5টা ভাওয়েল। সো এইখানে 5টা ভাওয়েল, রাইট? সো 5টা ভাওয়েল, এই জন্য 5টা অক্ষর। অর্থাৎ আপনি বাংলিশ লিখবেন যতগুলা ভাওয়েল ততগুলা অক্ষর, যেমন খেয়াল করে দেখেন সব্যসাচী, এই যে দেখেন একটা শব্দ সব্যসাচী। এখন এটা বাংলিশ লিখেন, যে খেয়াল করেন সব্য সা, তারপর হচ্ছে কি ছি, এই যে দেখেন একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল, চারটা ভাওয়েল, তার মানে সব্যসাচী শব্দের 4টা অক্ষর, যতগুলো ভাওয়েল ততগুলো অক্ষর। আচ্ছা এইবার বলেন কৌশলটা কি বুঝতে পারছেন? আমাকে একটু এবার বলেন তো, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি অর্থাৎ অক্ষর কিভাবে আইডেন্টিফাই করা যায়? ক্লিয়ার, বুঝছেন? অর্থাৎ যতগুলো ভাওয়েল ততগুলো অক্ষর, যতগুলো ভাওয়েল পাবেন ততগুলাই কি অক্ষর, ওকে, বুঝতে পারছেন? যতগুলো ভাওয়েল ততগুলো অক্ষর, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা এইবার আসেন আমরা কিছু শব্দ আমরা নিজেরা একটু অক্ষরগুলো নির্ণয় করার জন্য চেষ্টা করি। যেমন শব্দটা হচ্ছে মহারাজ, এটার অক্ষর আপনারা নিজেরা নির্ণয় করেন, হ্যাঁ। এরপর হচ্ছে কুর্মি টোলা, এটার অক্ষর নিজেরা নির্ণয় করেন, কুর্মি টোলা। এরপর হচ্ছে হৈমন্তী, এটার অক্ষর নিজেরা নির্ণয় করেন। এরপর আসেন সাহিত্য সভা, এটার অক্ষর আপনারা নির্ণয় করে দেখেন, ঠিক আছে? আচ্ছা এই কয়টা আপনারা একটু অক্ষর নির্ণয় করেন। এখন অক্ষর নির্ণয় করে আমি আবার বলছি, আপনার ছন্দ পড়তে গেলে আপনাকে অবশ্যই অক্ষর নির্ণয় করা লাগবে। তাহলে একটু দেখেন যে পারেন কিনা। আর কোনো উপায় নাই বাংলিশ ছাড়া, এটা তো টেকনিক। আপনি ভাঙেন, যেমন বিশ্ববিদ্যালয় 5টা ভেঙে ভেঙে করবেন, এটা তো টেকনিক। এখন আপনার যদি এটা ভালো বাংলিশটা ভালো না লাগে তাহলে আপনি নর্মাল প্রসেসে করেন, কিন্তু নর্মাল প্রসেসে করলে কেউ বলবে বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু তার হিসাবে অক্ষর হয়ে যাবে 3টা। তো নর্মাল প্রসেসে একটু ঝামেলা আছে, এই জন্য আপনাদেরকে এই প্রসেসটা বলছি। বাঙালি একটু বেশি বুঝে, মানে আমি আপনারা টেকনিক দিলাম, এরপর আমি কিন্তু প্রথমে বলে দিছি যে বিশ্ববিদ্যালয় 5টা। এখন এমনি কি আপনি কি সবগুলো নির্ণয় করতে পারবেন? যদি পারেন তো এর থেকে আপনাকে সহজ বলছি। এখন যখন সহজ করছি তখন আবার কঠিনটা চাচ্ছে, মানে কথা কি বুঝছেন? যখন সহজ করছি তখন বলতে যে বেসিক নিয়ম কোনটা, বেসিক নিয়ম কিন্তু আগে বলছি, এমন না যে বেসিক নিয়ম বলি নাই। এটা আপনাদের একটা মানে এটা একটা সমস্যা, মানে যেভাবেই পড়াই মনে হয় যে ওই এইটা ছাড়া আর কি আছে, এইটা ছাড়া আর কি আছে, কিন্তু একটাই ভালো করে রপ্ত করতে পারে না। আচ্ছা এইবার দেখেন মহারাজ, তাহলে দেখেন মহারাজ, তাহলে এখানে কয়টা? 3টা। কর্মীটোলা, কর্মীটোলা, তাহলে কর্মীটোলা, এই যে 4টা। আচ্ছা এরপর দেখেন হৈমন্তী, এখানে একটু কথা আছে বুঝেন। এখানে কিন্তু এই যে পাশাপাশি 2টা ভাওয়েল, তো যখন পাশাপাশি 2টা ভাওয়েল হয় তখন সেখানে সাধারণত একটা ভাওয়েল আপনাকে ধরতে হবে। তাহলে এখানে 2টা পাশাপাশি ভাওয়েল, তার মানে অক্ষর একটা ধরবেন, হই মন, তারপর হচ্ছে কি তি, ওকে। এখানে 3টা, বুঝছেন?
অর্থাৎ পাশাপাশি দুইটা ভাওয়াল হলো সেখানে একটা ধরবেন। তাহলে এখানে অক্ষর হচ্ছে কয়টা? 3টা। সাহিত্য সভা কি হবে? সা হিত ত স ভা। এই যে দেখেন 1 2 3 4 5, তাহলে এখানে 5টা। বুঝছেন? তাহলে এবার বলেন আপনারা কি অক্ষর নির্ণয়ের কৌশলটা কি বুঝতে পারছেন? এখন ভাই আপনাকে যদি এটা তো আপনাকে সহজ করার জন্য বলছে। আমি যদি এটা বলতাম যে সাহিত্য সভা, দেখেন আমি বললাম যে সাহিত্য সভা 5টা, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে ভাই সাহিত্য সভা, আমি দুই ভাগে ভাগ করলাম, তখন তো 2টা হয়ে যাবে। কেউ যদি বলে সাহিত্য সভা, তখন আবার 3টা হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে কৌশলটা বলে দিলাম। বাংলিশ অনেকে অনেকভাবে লিখে, যে যেমনি লিখক কোনো সমস্যা নাই। যেমন খেয়াল করে দেখেন, যে যেমনি লিখক মানে ভাই বাংলিশ লিখতে গেলে ভাওয়েলের জায়গায় ভাওয়েলই আনা লাগে। হয়তো আপনি এই জায়গায় ই দিবেন, কিন্তু ভাওয়েল ছাড়া কখনো। আমি আপনাদেরকে খুব সিম্পল একটা বলি, যেমন দেখেন বিশ্ববিদ্যালয়, দেখেন এইটা একরকম বাংলিশ। দেখেন এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, দেখেন 5টা। এখন এই বানানটাকে আপনি আরো অনেক রকম লিখতে পারেন। যেমন দেখেন এই যে এখানে একটা এ টানলেন, তাই না? বিশ্ব, এরপর দেখেন বিদ্যা, এরপর এই যে দেখেন LOI, এখানে ওয়াই এর জায়গায় দিলেন। তাহলে দেখেন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা, আর এই যে পাশাপাশি 2টা, এখানে 1টা, তার মানে 5টা। তাও দেখেন 5টা। কথা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? সিম্পল ভাই। আপনি এখানে ডি 2টা আছে, ডি 2টার জায়গায় 1টা দেন, তাও কিন্তু একই হবে। তাহলে এইবার বলেন বুঝছেন কিনা? মানে আপনি ভাওয়েল আপনি বাংলিশ লিখতে গেলে জীবনে ভাওয়েলের পরিবর্তে কনসোনেন্ট আনতে পারবেন না। আমি কি এখন মনে হতে পারে যে ভাই এক একজন বাংলিশ এক এক রকম লিখে, যে যেমনি লিখুক ভাওয়েলের জায়গায় ভাওয়েলই আনা লাগে। হয়তো এই জায়গায় ই আনবেন, ই এর জায়গায় ওয়াই আনবেন, যেমনি আনেন ভাওয়েলের পরিবর্তন কখনো করা যায় না। ভাওয়েলের পরিবর্তে ভাওয়েলই আনা লাগে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন এগুলো খুব বেসিক আলোচনা। এখন আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা যখন, খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝেন। এখন অক্ষরটা 2 ধরনের, একটা হচ্ছে মুক্তা অক্ষর, আরেকটা হচ্ছে বদ্ধা অক্ষর। তাহলে একটা হচ্ছে মুক্তা অক্ষর, আরেকটা হচ্ছে বদ্ধা অক্ষর। মুক্তা অক্ষর হচ্ছে যে অক্ষরটাকে আপনি মুক্তভাবে টেনে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ যেখানে আপনার মানে থামার দরকার হবে না, সেটা হচ্ছে মুক্তা অক্ষর। যেমন আমি একটা শব্দ লিখলাম, শব্দ হচ্ছে নীলা। আচ্ছা বলেন তো, এই নীলা শব্দে কয়টা অক্ষর আছে বলেন? নীলা শব্দে কয়টা অক্ষর আছে দেখেন, পারেন কিনা? একটা ভাওয়েলের জায়গায় যদি 2টাও লিখে ফেলেন, তাও দেখবেন যে ওই 2টা পাশাপাশি 2টা বসলে তো একটাই কাউন্ট করেন, তো জিনিসটা একই। বেশি পেঁচায়েন না, বেশি পেঁচানোর দরকার না। এটা বেশি পেঁচানোর জিনিস না, তো এটা সহজভাবে শিখেন। এটা তো বেশি পেঁচানোর জিনিস না, বেশি পেঁচাবেন না। হ্যাঁ, তাহলে কয়টা? 2টা। এখন দেখেন এই 2টা অক্ষরকে আপনারা একটু বাংলিশ লিখেন, নি, ঠিক আছে, এরপর হচ্ছে কি লা। তো মনে রাখবেন, সাধারণত যেখানে বাংলিশ লিখলে ভাওয়েল পাওয়া যায় সেটা মুক্তাক্ষর। তাহলে দেখেন এই যে নি, এটা মুক্তাক্ষর, লা এটা মুক্তাক্ষর। এবার বেসিক বুঝেন, নি, দেখেন এই যে মুখ দিয়ে টেনে নিয়ে যেতে পারতেছেন আপনি, কিন্তু কোথাও থামা লাগতেছে না। লা, দেখছেন থামা লাগতেছে না, তার মানে এই 2টা মুক্তাক্ষর। কথা কি বুঝতে পারছেন? এই 2টা কি মুক্তাক্ষর, এই 2টা মুক্তাক্ষর। এবার আসেন একটা শব্দ লিখলাম তরমুজ। এবার বলেন তরমুজ, এখানে কয়টা? 2টা। এবার বাংলিশ লিখেন তোর, দেখেন তোর। এখন এই তোর বানানটা বাবা অনেকে লিখতে পারে, অনেকে এমনিও লিখতে পারে। ভাই যেমনিই লিখেন, অক্ষর কিন্তু একটা। বুঝছেন? ভাওয়েলের জায়গায় ওই যে দেখেন ও এর জায়গায় আপনি ইউ আনলেন, ভাওয়েল একটাই। আচ্ছা, যেখানে ছিলাম সেটা আলোচনা না, আপনি একভাবে লিখলেই হলো, যে যেমনি পারেন অমনি লিখেন, সমস্যা নাই। তাহলে তোর, এরপর হচ্ছে কি মুজ। এইবার এখন আপনি এখানে যে দিতে পারেন, আপনি এখানে ভাই জেড দিতে পারেন, একই জিনিস ভাই। দেখেন ওই যে ভাওয়েল মানে অক্ষর একটা, এটা কখনো পরিবর্তন হয় না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যেভাবে পারেন লিখেন, সমস্যা নাই। এখন দেখেন তোর, এখানে কিন্তু থেমে যেতে হচ্ছে, তোর মুজ, দেখেন থেমে যেতে হচ্ছে, তোর মুজ, তোর মুজ। এখন কিন্তু আপনি টেনে নিয়ে যেতে পারতেছেন না। তো এখানে দেখেন যখন আপনি শেষে কনসোনেন্ট পাবেন তখন সেটা বদ্ধাক্ষর, তাহলে এটা বদ্ধাক্ষর, মুজ শেষে কনসোনেন্ট, এটা বদ্ধাক্ষর। আমি কি বুঝাইতে পারছি? এইবার আসেন খেয়াল করে দেখেন, একটা শব্দ আপনাদেরকে বলি। শব্দটা হচ্ছে ওই যে আগে যেটা লিখলাম, সা হিত ত স ভা, তাই না? এবার বলেন এখানে কয়টা মুক্তাক্ষর, কয়টা বদ্ধাক্ষর বলেন? সাহিত্য সভা, এখানে কয়টা মুক্তাক্ষর আর কয়টা বদ্ধাক্ষর বলেন তো? সাহিত্য সভা, এখানে কয়টা মুক্তাক্ষর, কয়টা বদ্ধাক্ষর?
বদ্ধাক্ষর মানে হচ্ছে যেটা উচ্চারণ করলে আপনার উচ্চারণটা একদম বদ্ধ হয়ে চলে আসে, বদ্ধ হয়ে যায়, মানে টেনে নিয়ে যাওয়া যায় না। বলেন বলেন দ্রুত বলেন যে এখানে সাহিত্য সভা কয়টা আছে? ওকে, জান্নাতুল ফেরদাউস, আতাউর রহমান, ওকে, কি হবে বলেন? ওকে, ভেরি গুড, বলুন তো দেখেন। আচ্ছা, এবার দেখেন আপনাদেরকে এবার একটু বিশ্লেষণ করে দেখাই। যেমন শাহ মুক্তাক্ষর, হিত দেখেন হিত বদ্ধাক্ষর, তাহলে মুক্তাক্ষরকে এইভাবে লিখলাম, বুঝছেন? এইভাবে, হ্যাঁ এইভাবে। আর বদ্ধাক্ষরকে এইভাবে লিখলাম, হিত, তারপর কি ত মুক্তাক্ষর, এরপর দেখেন স, দেখেন স স, তাই না? টেনে নিয়ে যাওয়া যায়, তার মানে কি মুক্তাক্ষর। তারপর কি ভা মুক্তাক্ষর, ওকে। তাহলে সা হিত তো স ভা, এই যে দেখেন জাস্ট একটা বদ্ধাক্ষর আর বাকি চারটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর বাকি চারটা মুক্তাক্ষর, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এবার কি বুঝছেন? তাহলে দেখেন সা টেনে নিয়ে যেতে পারতেছেন, ত টেনে নিয়ে যেতে পারতেছেন, স টেনে নিয়ে যেতে পারতেছেন, ভ ভা, কিন্তু হিত এখানে থেমে যেতে হচ্ছে, হিত হিত। তাহলে এইবার মনে হয় বুঝতে পারছেন, হ্যাঁ? তাহলে 4 আর 1, অনেকের ভুল হয়েছে আমি দেখছি, 4 আর 1, ওকে, ভেরি গুড। এখন এই আলোচনা কমপ্লিট। এবার বলেন অক্ষরটা কি আপনাদের কাছে কি ক্লিয়ার? অক্ষরটা যদি ক্লিয়ার হয়, এবার আমি আপনাদেরকে একটু ছন্দের আলোচনায় নিতে পারি। সো আমি আবার বলতেছি, আপনি যখন ছন্দ নির্ণয় করতে যাবেন একদম ঠান্ডা মাথায়, টোটালি ঠান্ডা মাথায় আপনাকে ছন্দ শিখতে হবে। আমি আবার বলছি, আপনি যদি মাথা গরম করেন তো আপনি মানে আপনি আপনি ছন্দ শিখতে পারবেন না, কাজে মাথা গরম করা যাবে না, একদম ঠান্ডা মাথা, হ্যাঁ? আচ্ছা, এইবার দেখেন সাধারণত অক্ষর 3 ধরনের। আমি আবার বলছি, একটু মাথা একদম পুরো কুল থাকতে হবে, কুল না থাকলে আপনি ছন্দ বুঝবেন না, একদম মানে টোটালি মাথা ঠান্ডা রাখতে হবে, টোটালি মাথা ঠান্ডা রাখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না। আচ্ছা, এবার দেখেন অক্ষর 3 ধরনের, একটা হচ্ছে স্বরবৃত্ত, আরেকটা হচ্ছে মাত্রাবৃত্ত, আরেকটা হচ্ছে অক্ষরবৃত্ত, সরি ছন্দ 3 ধরনের, ঠিক আছে? এখন স্বরবৃত্ত ছন্দে যখন আপনি মুক্তাক্ষর পাবেন তখন সেটা একমাত্রা, একমাত্রা। যখন বদ্ধাক্ষর পাবেন সেটাও একমাত্রা। তাহলে কি বললাম যে স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক কিংবা বদ্ধাক্ষর হোক সেটা একমাত্রা। মাত্রা কি সেটা পরে বুঝেন, আপাতত এটা না বুঝলেও হবে। মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। আবার একটু বলে রাখি, ছন্দ আপনার চাকরি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। গত 10 বছরের প্রশ্ন দেখলে হয়তো 10 বছরে যদি বেশি হয় তাহলে হয়তো 10টা প্রশ্ন আসছে, 10 বছরে হয়তো 10টা প্রশ্ন আসছে ছন্দ থেকে। তো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বের বিচারে এটা সমাজকারকের মতো অত গুরুত্বপূর্ণ না। বাট আমি যদি এটা কমপ্লিট না করে আপনি বলবেন যে ভাই আপনি পড়ান নাই, তো আমি বলছি যে আপনাদেরকে কমপ্লিট সব কিছু পড়াবো, এই জন্য আমি কমপ্লিট সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? তো এটা অত গুরুত্বপূর্ণ না, বাট জেনে রাখেন, জেনে রাখলে যদি প্রশ্ন চলে আসে তাহলে উত্তর করতে পারবেন। ওকে, তাহলে স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর একমাত্রা। আর মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। কি বলছি বলেন? মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। আর অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা। তাহলে আপনি যেই ছন্দেই বলেন সকল ছন্দে মুক্তাক্ষর কয় মাত্রা? 1 মাত্রা। আর অক্ষরবৃত্ত ছন্দে যদি বদ্ধাক্ষরটা যদি শুরুতে অথবা মাঝে হয় তাহলে 1 মাত্রা, আর বদ্ধাক্ষরটা যদি শেষে হয় তাহলে 2 মাত্রা। এই ব্যাপারটা বোঝা লাগবে না, আমি এখন আরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করতেছি, একটু ভালো করে খেয়াল করেন। এখন এইবার এই জিনিসটা আপনি যখন বুঝবেন তখন আপনার কাছে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। এখানে একটা শব্দটা হচ্ছে বন্ধুর। এখন বন্ধুর শব্দে স্বরবৃত্ত ছন্দে আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমি আপনাদেরকে বলেছি, দেখেন স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক বদ্ধাক্ষর হোক 2 মাত্রা, 1 মাত্রা করে। স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক বদ্ধাক্ষর হোক সেটা 1 মাত্রা। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন বন্ধুর, এখানে খেয়াল করে দেখেন বন একটা অক্ষর, দূর একটা অক্ষর, দুটাই বদ্ধাক্ষর। তাহলে মুক্তাক্ষর হলো 1 মাত্রা, বদ্ধাক্ষর হলো 1 মাত্রা। তাহলে স্বরবৃত্ত ছন্দে বন্ধুর শব্দে মাত্রা হচ্ছে 2টা। এটা বুঝছেন কিনা বলেন তো? এটা কি বুঝছেন? আমি আবার বলছি, বন্ধু শব্দ স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক কিংবা সেটা বদ্ধাক্ষর হোক সেটা 1 মাত্রা। তার মানে এই যে বন্ধু শব্দে এটা স্বরবৃত্ত ছন্দে এটা 2 মাত্রা। এইবার আসেন খেয়াল করেন, আচ্ছা এবার যদি না বুঝেন তাহলে আবার ভালো করে বুঝেন। আমি কিন্তু আবার বলতেছি ভাই, আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই, হাত জোর করে রিকোয়েস্ট, যদি ছন্দ শিখতে চান তাহলে ভাই
মানে রুমের দরজা আটকায় সবকিছু বাদ দিয়ে পূর্ণাঙ্গ মনোযোগী হয়ে ক্লাসটা করেন। আর নাইলে বুঝবেন না, কমেন্ট করবেন ভাই বুঝি নাই। তা আমি যেভাবে বুঝাচ্ছি একবারে মাথা ঠান্ডা রেখে পড়লে, আর যদি ভালো না লাগে, ক্লাস করতে মন চাচ্ছে না, তাহলে বের হয়ে যান, পরে করিয়েন, কিন্তু অ্যাটেনশন রেখে এই ক্লাসটা করতে হবে। আচ্ছা ওকে, এবার আসেন দেখেন স্বরবৃত্ত ছন্দে। দেখছেন এই যে মাত্র শুরু করছি, এখানেই অনেকেই বুঝতেছেন না, কারণ কি? তার মানে বুঝতে হবে যে আপনার কনসেন্ট্রেশন কিন্তু পুরোটা এদিকে নাই। ওকে আচ্ছা, আবার বুঝাচ্ছি, খেয়াল করেন। স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হলেও কোনো অক্ষর যদি সেটা মুক্তাক্ষর হয় তাহলে সেটা একমাত্রা। যদি সেটা কি হয়, মুক্তাক্ষর হয়, তাহলে সেটা একমাত্রা। যদি সেটা বদ্যাক্ষর হয় তাহলেই সেটা একমাত্রা। তার মানে বুঝতে পারতেছেন, অক্ষর যে কয়টা হবে মাত্রাও সে কয়টা হবে, কারণ মুক্তাক্ষর একমাত্রা, বদ্যাক্ষর একমাত্রা। এইবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করেন, এখানে আমরা যদি খেয়াল করি বন্ধুর শব্দ, এখন বন, এই যে দেখেন এটা একটা অক্ষর, এটা বদ্যাক্ষর, তাহলে একমাত্রা। দূর, এটা কিন্তু স্বরবৃত্ত ছন্দের কথা বলা আছে, তার মানে এটাও কি একমাত্রা। তাহলে এখানে টোটাল মাত্রা আছে কয়টা? দুইটা। বুঝছেন? এবার আসেন বন্ধু। এখন মাত্রাবৃত্ত ছন্দে একটু আগে পড়ছি, মাত্রাবৃত্ত ছন্দে এই যে দেখেন মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা কিন্তু বদ্যাক্ষর দুই মাত্রা। ওকে আচ্ছা, এবার দেখেন খেয়াল করেন, এবার বন্ধুর শব্দে এখন দেখেন বন কি অক্ষর বলেন? এটা কি মাত্রা, মানে এটা কি মুক্তাক্ষর না বদ্যাক্ষর বলেন তো? এরপর দেখেন দূর, এটা কি মুক্তাক্ষর না বদ্যাক্ষর? দুটোই বদ্যাক্ষর, দুটোর শেষে কনসোনেন্ট আছে। তার মানে আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা কিন্তু বদ্যাক্ষর দুই মাত্রা। তাহলে এটা দুই মাত্রা, এটা দুই মাত্রা, তাহলে এখানে টোটাল মাত্রা হচ্ছে এই মাত্রাবৃত্ত ছন্দে বন্ধুর শব্দের চার মাত্রা আছে। এবার বলেন বুঝছেন কিনা? এটা কিন্তু খুব বেসিক আলোচনা, এটা না বুঝলে কিন্তু লস, এটা না বুঝলে বুঝবেন না। অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক বদ্যাক্ষর হোক সেটা দুই মাত্রা হিসেবে কাউন্ট হয়। তাহলে দুইটা বদ্যাক্ষর, তাহলে দুই দুগুণে চার, শেষ। বুঝছেন? আচ্ছা এইবার অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ মনে আছে? অক্ষরবৃত্ত ছন্দ বলেছি মুক্তাক্ষর একমাত্রা, বদ্যাক্ষর যদি মাঝে অথবা বদ্যাক্ষর যদি শুরুতে বসে তাহলে সেটা একমাত্রা, বদ্যাক্ষর যদি শেষে বসে তাহলে সেটা দুই মাত্রা। ঠিক আছে? বানান দুটোই একই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছন্দের ক্ষেত্রে। হ্যাঁ ওকে, এবার আসেন খেয়াল করেন, এখন বন্ধু শব্দে এবার দেখেন বন, দূর, এখন এখানে কিন্তু কন্ডিশন দিছে, দুটোই বদ্যাক্ষর কিন্তু কন্ডিশন আছে যে বলছে যদি মাঝে অথবা শুরুতে হয় তাহলে একমাত্রা, তাহলে দুটোই বদ্যাক্ষর, এটা কিন্তু শুরুতে আছে তার মানে এটা একমাত্রা। বলছে মাঝে অথবা শুরুতে হলো একমাত্রা, একমাত্রা। এখন দূর বলেন এটা কি একমাত্রা হবে না দুই মাত্রা হবে? এটা কিন্তু শেষে, এই যে শেষে হলো দুই মাত্রা, তাহলে এই যে দেখেন এটা শেষে আছে দুই মাত্রা। তাহলে বন্ধু শব্দ অক্ষরবৃত্ততে এখানে মাত্রা আছে তিনটা। তাহলে দেখেন এই যে বন্ধু শব্দ স্বরবৃত্ততে মাত্রা দুইটা, মাত্রাবৃত্ততে মাত্রা চারটা, অক্ষরবৃত্ততে মাত্রা তিনটা। এইবার বলেন বুঝছেন কিনা, এইবার বলেন বুঝছেন কিনা? ওকে এবার আসেন আপনাদেরকে একটা প্র্যাকটিস দিই, আমরা আরেকটা শব্দ বলি। হ্যাঁ আমরা আরেকটা শব্দ বলি, হ্যাঁ আরেকটা শব্দ বলি তাহলে আরো ভালো বুঝবেন। হ্যাঁ আচ্ছা, আরেকটা ছোট একটা শব্দ বলি তাহলে আপনারা দেখেন যে এটা পারেন কিনা। হ্যাঁ শব্দটা হচ্ছে দুপুর, দুপুর। ওকে তাহলে এখানে অক্ষর কয়টা বলেন? দুইটা। এখন এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বরবৃত্ততে মাত্রাবৃত্ত এক, স্বরবৃত্ততে বদ্যাক্ষর এক, মুক্তাক্ষর এক। তাহলে দুপুর, এখানে দেখেন দু এটা কিন্তু মুক্তাক্ষর আর পুর এটা কিন্তু বদ্যাক্ষর। তাহলে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর এক মাত্রা, তার মানে এখানে টোটাল মাত্রা হচ্ছে দুইটা। মাত্রাবৃত্ততে মুক্তাক্ষর এক মাত্রা, তাহলে দেখেন দু এটা মুক্তাক্ষর, পুর এটা বদ্যাক্ষর। তাহলে মাত্রাবৃত্ততে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর দুই মাত্রা, তাহলে দু এটা মুক্তাক্ষর তার মানে এক মাত্রা, পুর এটা বদ্যাক্ষর তার মানে দুই মাত্রা। তাহলে টোটাল এখানে মাত্রা হচ্ছে তিনটা মাত্রাবৃত্ততে। আচ্ছা অক্ষরবৃত্ততে তো মনে আছে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্যাক্ষর যদি মাঝে অথবা শেষে বসে তাহলে এক মাত্রা, আর যদি শুরুতে অথবা মাঝে বসে তাহলে এক মাত্রা, আর যদি শেষে বসে তাহলে দুই মাত্রা। তাহলে এখন দেখেন দু এটা কি মুক্তাক্ষর তার মানে নিঃসন্দেহে এটা এক মাত্রা। পুর, এখন পুর এটা বদ্যাক্ষর, এখন বদ্যাক্ষর তো শেষে তাই না, এই যে পুর শেষে, তাহলে শেষ হলো দুই মাত্রা। তাহলে টোটাল এখানে মাত্রা আছে তিনটা। বলেন তো বুঝছেন কিনা? বুঝছেন? তাহলে দেখেন এই যে দুপুর শব্দটা স্বরবৃত্ততে দুই মাত্রা, মাত্রাবৃত্ততে তিন মাত্রা,
আর অক্ষরবৃত্ততে কয় মাত্রা বলেন? অক্ষরবৃত্ততেও এটা 3 মাত্রা। ওকে, অক্ষরবৃত্ততেও এটা কয় মাত্রা? 3 মাত্রা। ওকে, ঠিক আছে। তাহলে কথা হইলো কি যে 2, তাহলে সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে কি বলেন? 2 3 3। ওকে, 2 3 3। আচ্ছা ফাইন। একটু পর্যন্ত যে বুঝবেন তার জন্য অক্ষর কোনো নির্ণয় করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ছন্দ নির্ণয় করা কোনো ব্যাপারই না। এইবার আসেন খেয়াল করেন, এইবার দেখেন স্বরবৃত্ত ছন্দ। এখন স্বরবৃত্ত ছন্দে খুব গুরুত্বপূর্ণ, ভাই একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন। হ্যাঁ দেখেন, এখন প্রশ্ন হচ্ছে যে দুপুর এটা কখন স্বরবৃত্ত কখন মাত্রাবৃত্ত, এটা কিভাবে বুঝবো? কখন স্বরবৃত্ত হয় কখন মাত্রাবৃত্ত, এটা 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 এইটা বুঝতে হলে আপনাকে এখন এইটা সলভ করলে আপনি বুঝবেন যে কখন কি হয়। হ্যাঁ আচ্ছা, এখন খেয়াল করেন, এখন স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে মূল পর্ব যেটা, এটা হচ্ছে 4 মাত্রা। আবার বলছি, স্বরবৃত্ত ছন্দে মূল মাত্রা, মূল পর্ব যেটা, এটা হচ্ছে 4 মাত্রা। এখন মূল পর্বটা কি বুঝেন? যেমন বাঁশবাগানের দেখেন এটা একটা পর্ব, মাথার উপর এটা একটা পর্ব, চাঁদ উঠেছে এটা একটা পর্ব, ওই এটা আরেকটা পর্ব। মানে পর্বটা কি একটা সুনির্দিষ্ট জায়গায় যেখানে গিয়ে আপনাকে থামতে হয়, ওইটাই একটা পর্ব। আচ্ছা এইবার দেখেন, স্বরবৃত্ত ছন্দটা সাধারণত দ্রুত লয়ের হয়। ছোটবেলা থেকে আমরা যে কবিতাগুলো পড়ছি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে দিন, তাদের খাটা দুটি সিং, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এগুলো কি আপনি কি খুব আস্তে আস্তে পড়েন? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, তো এগুলো দ্রুত পড়েন না। এই জন্য স্বরবৃত্ত সাধারণত যে ছড়াগুলো আমরা ছোটবেলায় পড়ছি, এগুলো কি, এগুলো হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। যাই হোক, সে আলোচনায় যাচ্ছি না। এখন খেয়াল করেন, তাহলে স্বরবৃত্ত ছন্দে মূল পর্ব এটা হচ্ছে 8 মাত্রা, এটা কই, এটা কি, এটা হচ্ছে 4 মাত্রা। মূল পর্বটা 4 মাত্রা। এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হোক কিংবা বদ্যাক্ষর হোক সেটা 1 মাত্রা। এবার খেয়াল করে দেখেন, বাঁশ বদ্যাক্ষর, দেখেন বাঁশ 1 মাত্রা, বা, তাই না? দেখেন গা, এরপর দেখেন নের, এগুলো আমি অক্ষর লিখতেছি। হ্যাঁ, মা, থার, ও, পর, তাহলে দেখেন এইটুক একটা পর্ব। হ্যাঁ, এখন দেখেন বাঁশ বা গা নের, দেখেন বাঁশ বা, অথবা আপনি যদি বাংলিশ লিখেন তাহলে খেয়াল করে দেখেন বাঁশ, দেখেন বাঁশ একটা ভাওয়েল, বা গা নের, দেখেন ভাওয়েল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এবার দেখেন 4টা। এখন 4টা যদি মুক্তাক্ষর হয় বদ্যাক্ষর হয় সব তো এক এক করে, তার মানে এখানে টোটাল 4টা আছে। আবার খেয়াল করে দেখেন মা, এই যে দেখেন মা একটা অক্ষর 1 মাত্রা, ঠিক আছে। থার এটা কিন্তু বদ্যাক্ষর, তাও 1 মাত্রা। ও 1 মাত্রা, থার ও সরি ও পর এটাও 1 মাত্রা, তাহলে দেখেন 4টা। আবার দেখেন চাঁদ, চাঁদ দেখেন চাঁদ কিন্তু একটা অক্ষর, এই যে দেখেন চাঁদ, তাই না? একটা ভাওয়েল একটা অক্ষর, চাঁদ। ও ঠে ছে, দেখেন চাঁদ একটা, ও একটা, ঠে একটা, ছে একটা, তাহলে 4টা শেষ। আর অয় এটা হচ্ছে অপূর্ণ পর্ব, এটা বাদ। বলো তো বুঝছেন কিনা? মানে সবগুলা আপনি যদি হিসাব করে দেখেন, প্রথমে আপনি পর্ব বাঁশ বাগানের, দেখেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই দেখেন বাঁশ বাগানের 4 মাত্রা, মাথার উপর 4 মাত্রা, চাঁদ উঠেছে 4 মাত্রা, শেষ। বুঝছেন কিনা বলেন তো? আমি কি বুঝাইতে পারছি? ওকে, তো না বুঝলে সমস্যা নাই, আমরা আরো সলভ করি। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এখানে একটা একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা একটু সলভ করি। ওকে, যদি না বুঝেন তাহলে আবার আবার এদিকে একটু খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন, এটা 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 বুঝেন। হ্যাঁ, যেটা বুঝেন নাই এবার এটা ভালো করে বুঝেন। এখন প্রথমত আমরা আগেই বলছি স্বরবৃত্ত ছন্দের কন্ডিশন কি, প্রতিটা পর্ব হবে কি 4 মাত্রার, এটা হচ্ছে প্রথম কথা। এরপর মুক্তাক্ষর হোক কিংবা বদ্যাক্ষর হোক সেটা 1 মাত্রা হিসেবে কাউন্ট হবে। এবার খেয়াল করে দেখেন, বৃষ্টি পড়ে একটা পর্ব, তাই না? টাপুর টুপুর একটা পর্ব, নদেই এলো একটা পর্ব, ঠিক আছে। বান এটা অপূর্ণ পর্ব। শিব ঠাকুরের একটা পর্ব, বিয়ে হলো একটা পর্ব, 3 কন্যা একটা পর্ব, ঠিক আছে। দান এটা হচ্ছে অপূর্ণ, মানে এটা পূর্ণ হয় নাই। এবার খেয়াল করে দেখেন বৃষ, দেখেন এটা একটা অক্ষর, বৃষ্টি, দেখছেন বৃষ্টি, প রে, দেখেন
তাহলে বৃষ একটা অক্ষর, সেটা মুক্তাক্ষর হোক বদ্যাক্ষর হোক এক মাত্রা। টি মুক্তাক্ষর হোক বদ্যাক্ষর হোক এক মাত্রা। প এক মাত্রা, রে এক মাত্রা, তা পুর টু পুর, দেখছেন 4 মাত্রা। আবার এখানে কি হবে, শিব ঠা কু এর, তাহলে দেখেন আবার 4 মাত্রা। বি এ হো লো, দেখেন আপনি যদি এই যে বাংলিশও করে লেখেন, আমি বাংলিশ করলে অনেক সময় লাগবে, এই জন্য আমি এটা করতেছি না। হ্যাঁ, যেমন খেয়াল করে দেখেন, বি এ, তাই না? এরপর দেখেন হো লো, দেখেন একটা ভাওয়েল, 2টা ভাওয়েল, 3টা ভাওয়েল, 4টা ভাওয়েল। তাহলে যতগুলো ভাওয়েল সেটা হোক মুক্তাক্ষর, বাউল মানে কি অক্ষর, তাহলে 4টা অক্ষর, সেটা মুক্তাক্ষর হলেও তো এক মাত্রা স্বরবৃত্ততে, বদ্যাক্ষর হলেও তো এক মাত্রা। তার মানে যতগুলো অক্ষর ততগুলো মাত্রা। এখন দেখবেন যে প্রত্যেকটা পর্বে 4টা করে মাত্রা আছে বা 4টা করে অক্ষর আছে, শেষ। এবার বলেন বুঝছেন কিনা, এবার বলেন তো বুঝছেন কিনা, আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিলাম, এবার বলেন বুঝছেন কিনা। মানে প্রত্যেকটা, আবার বলছি, প্রত্যেকটা প্রথমে পর্ব যেটা, প্রত্যেকটা পর্বে 4টা করে মাত্রা থাকে। পর্বটা হচ্ছে আপনি বিভাজন করবেন, যেমন বৃষ্টি পড়ে এটা একটা অংশ, বৃষ্টি পড়ে এটা একটা অংশ। শুধু বৃষ্টি এটা কি একটা অংশ হয় বলেন তো? হয় না। তাহলে এই যে একটা অংশ একটা পর্ব, যেখানে গেলে থামতে হয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই দেখেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা বৃষ্টি পড়ে একটা অংশ, টাপুর টুপুর একটা অংশ, নদী এলো একটা অংশ, বান একটা অংশ। আমার মনে হয় যে এরপর আর ঝামেলা থাকার কথা না। তবুও যদি না বুঝেন তাহলে চলেন আমরা আবার আরেকটা বুঝি, মানে এইবার আপনি ক্লিয়ার হবেন। হ্যাঁ, এইবার সবাই ক্লিয়ার হবে। এখন আমি জানি এখনো 10% মানুষ আছে যারা এখনো এটা বুঝে নাই। এবার চলেন এবার আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আগের কন্ডিশন তো মনে আছে, দেখেন। এখন আপনারা বলেন, এই যে খোকন খোকন এটা একটা পর্ব, বলেন এই পর্বে কয়টা অক্ষর আছে? এই পর্বে এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে, যেহেতু স্বরবৃত্ত ছন্দ, মুক্তাক্ষর হলো এক মাত্রা, বদ্যাক্ষর হলো এক মাত্রা, শেষ, ঝামেলা নাই। তাহলে দেখেন খোক অন, দেখছেন এই যে আপনি এইভাবে লিখেন খোক অন, দেখেন এই যে একটা 2টা, তাহলে আবার খোকন, এখানেও 2টা হবে, তাহলে 2টা 4টা, দেখেন 4টা মিলে গেছে। এরপর দেখেন ডাক পারি, এই যে দেখেন ডাক, দেখেন একটা অক্ষর এখানে, পা একটা অক্ষর, রি একটা অক্ষর, এটা হচ্ছে অপূর্ণ, এই জন্য এখানে 3টা আছে, এটা বাদ। এরপর দেখেন খোকন, খোক অন, এখানে 2টা, মো, দেখেন মো একটা, মো দের আরেকটা, তাহলে দেখেন এই যে 2টা, এখানে আবার 4টা। এইবার বলেন তো বুঝছেন কিনা, মানে 4টা করে কিভাবে হচ্ছে, এবার বুঝছেন কিনা? এখন এটা যে স্বরবৃত্ত ছন্দ, এটা কিভাবে বুঝবেন? এটা যে স্বরবৃত্ত, ধরেন আপনি জানেন না, আপনার পরীক্ষাতে আসছে যে এটা কোন ছন্দ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা আমার পরীক্ষাতে আসছে বাট আমি জানি না এটা কোন ছন্দ, তখন আমি কি করব? তখন আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনি এখানে অক্ষর যদি হিসাব করেন, খোক এক মাত্রা, অন বদ্যাক্ষর এক মাত্রা, আপনি হিসাব করে দেখেন, আপনি যেভাবেই মাত্রা বিন্যাস করবেন দেখবেন যে স্বরবৃত্ত ছন্দ সাথেই মিলে। সেটা যখন আরো 2টা ছন্দ পড়বো তখন আরো ক্লিয়ার হবে। এবার আমার মনে হয় যে এইবার সবাই ক্লিয়ার, এবার সবাই ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে ফাইন। এইবার চলেন মাত্রাবৃত্ত ছন্দ, এবার চলেন মাত্রাবৃত্ত ছন্দ। হ্যাঁ আচ্ছা, এবার চলেন মাত্রাবৃত্ত ছন্দ। আপনাদের মনে আছে মাত্রাবৃত্ত ছন্দে মাত্রা বিন্যাস কিভাবে? মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 কিন্তু বদ্যাক্ষর যেখানেই বসুক সেটা 2, মুক্তাক্ষর 1 আর বদ্যাক্ষর যেখানেই বসুক সেটা কিন্তু 2 হিসাবে কাউন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা ওকে ক্লিয়ার, খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ আচ্ছা, এইবার দেখেন মাত্রাবৃত্ত ছন্দে মূল পর্ব যেটা, এই মূল পর্ব এটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, মানে এটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, কিন্তু 4 হবে না। আচ্ছা বলুন তো 4 কেন হবে না? 4 যদি হয় তাহলে তো ভাই স্বরবৃত্ত হয়ে যায়। তাহলে এই যে 4 ছাড়া, খেয়াল করেন, 4 ছাড়া 5, 6, 7, 8 খুব কমই হয়, এই জন্য এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আর আমরা তো জানি যে শেষে যদি স্বরধ্বনি থাকে তাহলে এক মাত্রা, মাত্রা গুনতে হয়, আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে 2 মাত্রা। মানে স্বরবৃত্ত সব জায়গাতে অক্ষর মাত্রা, মানে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্যাক্ষর 2 মাত্রা। এবার খেয়াল করে দেখেন, খেয়াল করেন ওই যে বিখ্যাত এইখানে তোর দাদির কবর, দেখেন এইখানে তোর এটা একটা অংশ, মানে এটা একটা পর্ব, দাদির কবর এটা একটা পর্ব, ডালিম গাছের এটা একটা পর্ব, তলে এটা একটা অপূর্ণ পর্ব, এটা বাদ। একটু আমার দিকে তাকান প্লিজ, একটু আমার দিকে তাকান, দেখেন দেখেন খেয়াল করে দেখেন, দেখেন এই
দেখেন এই একটা খা নে তোর, দেখছেন? এবার দেখেন এই মুক্তাক্ষর এক মাত্রা, খা মুক্তাক্ষর এক মাত্রা, নে মুক্তাক্ষর এক মাত্রা, তোর বলেন এখানে কি এক মাত্রা হবে না দুই মাত্রা হবে? বলেন তোর এখানে কি এক মাত্রা হবে না দুই মাত্রা হবে? বলেন তো। এখানে দুই মাত্রা। কেমনে বুঝলেন বলেন তো? কারণ এটা তো বদ্ধাক্ষর, রাইট? বদ্ধাক্ষর হলে কি হবে? দুই মাত্রা হবে। তাহলে 1 1 2 3 4, খেয়াল করেন, সরি 3 5, দেখছেন 5 মিলে গেল। বুঝছেন কি না কথা? কি বুঝছেন? ওকে, এবার খেয়াল করে দেখেন, দেখেন এরপর দেখেন দা দীর, দেখেন দা এক মাত্রা, দীর এটা কিন্তু বদ্ধাক্ষর, দীর র র দীর, তাহলে এটা দুই মাত্রা। এরপর দেখেন ক ক, এটা কিন্তু এই যে দেখেন ক, এটা এক মাত্রা। বর বর, দেখেন বর এটা কি হবে? দুই মাত্রা। তাহলে 2 2 4, এখানে হয়ে গেছে আবার 1 5, বুঝছেন? বা 6, আপনি যেভাবেই ধরেন খেয়াল করে দেখেন, মিলে মিলে জিনিসটা আপনি মিলাই দেখেন, খেয়াল করেন। আবার বলতেছি একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন, দেখেন দা একটা, দীর এখানে কিন্তু দুইটা, এটা বদ্ধাক্ষর। এরপর খেয়াল করে দেখেন ক, দেখেন একটা, বর এটা বদ্ধাক্ষর, এটা দুইটা, তাহলে দেখেন 6টা মিলছে কিনা, বুঝছেন? আবার খেয়াল করে দেখেন ডা মুক্তাক্ষর এক মাত্রা, লিম বদ্ধাক্ষর দুই মাত্রা, গা মুক্তাক্ষর এক মাত্রা, ছের দুই মাত্রা, আবার দেখেন 6টা। আবার এখানে খেয়াল করেন এ এটা একটা, এই এটা একটা, খা নে, তারপর হচ্ছে কি তোর, তাহলে দেখেন এখানে দুইটা আর এখানে হচ্ছে কয়টা? 4টা হয়। এই খান, এখানে আমি সম্ভবত প্রথমে দুইটা হিসাব করছি, এখানে আসলে দুইটাই হয়। হ্যাঁ, এই এটা আসলে এরকম হয় এই, তাই না? তো সেই হিসাবে এখানে দুইটা, তাহলে এই এ এই খা নে তোর, তাহলে দেখেন 6 6। এখন এইটাকে যদি আপনি যদি 5ও ধরেন তাও বুঝতেই পারেন, ধরেন এটা 5, তাও তো প্রবলেম নাই, 5 6 6, 5 6 মানে এটা মাত্রাবৃত্ত শেষ, কিংবা 6 6 মানে এটা মাত্রাবৃত্ত। মুক্তাক্ষর বদ্ধাক্ষর কি, এটা যদি কেউ যদি না বুঝে, এখন আমরা যদি প্রশ্ন করে মুক্তাক্ষর কি বদ্ধাক্ষর কি, তাহলে সে এই ক্লাস থেকে বের হয়ে যাক, ঠিক আছে? তাকে এই ক্লাস করার দরকার নাই, ওকে? কারণ মুক্তাক্ষর বদ্ধাক্ষর আমরা প্রথমেই পড়ে আসছি, এখন যে এটা পড়বে না সে ক্লাস না করলে ভালো, বেটার। হ্যাঁ, আচ্ছা এইবার খেয়াল করেন, এবার আবার খেয়াল করে দেখেন তি মুক্তাক্ষর, ঋষ দেখেন একটু ভালো করে বুঝেন, দেখেন তি তি ঋষ এটা কিন্তু বদ্ধাক্ষর, এখানে দুই মাত্রা। এরপর কি বো, এই যে দেখেন বো এটা মুক্তাক্ষর একটা, চর এই যে দেখেন চর এটা কিন্তু বদ্ধাক্ষর, তাহলে এখানে দুই মাত্রা। দেখেন এই যে 6 3 3 6, বি এক মাত্রা, যা এক মাত্রা, এ এক মাত্রা, রে খে ছি, দেখেন এখানে সবগুলো মুক্তাক্ষর, তাহলে সবগুলো মুক্তাক্ষর, মোট অক্ষর কয়টা? 6টা, তাহলে 6টা হয়ে গেল। এবার বাকি সবগুলো, মানে ভাই 5 6 6 আছে মানে এটা মুক্তাক্ষর। এইবার আমাকে বলুন তো, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ভাওয়েল শুরুতে বসুক, ভাওয়েল শেষে বসুক, ভাওয়েল সকল জায়গাতে একমাত্রা, সকল ছন্দে ভাওয়েল, মানে ভাওয়েল বলতে মুক্তাক্ষর সকল জায়গাতে একমাত্রা, বুঝছেন? চলেন আমরা আরো একটা দেখি, আরো একটা প্র্যাকটিস করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। যেমন সকালবেলা কাটিয়ে গেল বিকাল নাহি যায়, এখন খেয়াল করে দেখেন, দেখেন সকাল, দেখেন স মুক্তাক্ষর, কাল বদ্ধাক্ষর দুই মাত্রা, বে এক মাত্রা, লা এক মাত্রা, দেখেন 3 2 5, এই যে দেখেন এখানে 5টা পাইলাম, কা এক মাত্রা, টি এক মাত্রা, আ এক মাত্রা, গে লো, গে এক মাত্রা, লো এক মাত্রা, দেখেন এখানে আবার পাইলেন কয়টা? 5টা। এরপর দেখেন বি কাল, বি এক মাত্রা, কাল বদ্ধাক্ষর দুই মাত্রা, না এক মাত্রা, হি এক মাত্রা, তাহলে এখানে আবার পাইলেন 5টা, 5 মানেই এটা শেষ, এটা মাত্রাবৃত্ত। আবার দেখেন দি এক মাত্রা, নের এটা বদ্ধাক্ষর দুই মাত্রা, সে এক মাত্রা, সে এক মাত্রা, দেখেন এখানে 5টা শেষ। এরপর দেখেন শ্রান, দেখেন শ্রান ত এটা দুই মাত্রা, শ্রান শ্রান ত এটা দুই মাত্রা, ছ বি এটা আবার এক মাত্রা, তার মানে শেষ, একদম মানে সিম্পল ভাই। 5 6 মানে এটা দেখাই দিবেন কি বলেন মাত্রাবৃত্ত। এটা বুঝছেন কিনা বলেন তো? কবিতার নির্দিষ্ট নিয়ম, আপনি যদি ছন্দ অনুযায়ী লিখতে চান তাহলে আপনাকে ছন্দ অনুযায়ী কবিতার নিয়ম লিখতে হবে।
বাট সাধারণত একটা আছে গদ্য ছন্দ, যেখানে কোনো নিয়মই থাকে না। আপনি চাইলে কবিতা লিখতে পারেন আপনার মতো করে, একদম ছন্দ অনুযায়ী লিখতে হবে এরকম কোনো শর্ত নাই। আপনি গদ্য ছন্দে লিখেন, নিজের মতো করে যা মনে আসে ওভাবে সাজায় গোছায় মিলাই মিলাই লিখে ফেলেন। একদম আপনি যদি ছন্দ অনুযায়ী করতে যান তখন আপনাকে ইয়ে করতে হবে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি। এবার আসুন আমরা আরেকটা দেখি। এই যে দেখেন, ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি, এখানে দেখেন আমি মাত্রা ভিন্ন, এই যে পর্ব ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর। এখন খেয়াল করে দেখেন, এই যে দেখেন ভূ তের, এটা কিন্তু বদ্যাক্ষর 2 মাত্রা, ম 1 মাত্রা, তন 2 মাত্রা। তাহলে দেখেন এই যে 6টা পাইলেন এখানে, চে 1 মাত্রা, হা 1 মাত্রা, রা 1 মাত্রা, জ্যা 1 মাত্রা, মন বদ্যাক্ষর 2 মাত্রা, 6টা। দেখেন নির বদ্যাক্ষর 2 মাত্রা, বোধ বদ্যাক্ষর 2 মাত্রা, ও 1 মাত্রা, তি 1 মাত্রা, 6টা শেষ। 6 মানি মাত্রাবৃত্ত, 6 মানি মাত্রাবৃত্ত, 5 6 7 মানি মাত্রাবৃত্ত, 8 খুব রেয়ার হয় না বললেই চলে। আমি কি বুঝাইতে পারছি? সামনে আগাইবো? ওকে, আচ্ছা এবার আসেন, খেয়াল করেন, এবার আসেন অক্ষরবৃত্ত। হ্যাঁ, অক্ষরবৃত্ত এটা খুবই সিম্পল। অক্ষরবৃত্ত এটা 8 মাত্রা 10 মাত্রা, এটা অনেক লম্বা হয় 8 মাত্রা হবে, নাহলে 10 মাত্রা হবে। এখন আপনারা বলতে পারেন ভাই মাত্রাবৃত্ত তো 8 মাত্রা হয়। হ্যাঁ, মাত্রাবৃত্ত 8 মাত্রা হলে সেটার সাথে কিন্তু 5 মাত্রাও থাকবে, 6 মাত্রাও থাকবে, এরকম। পিওর 8 মাত্রা হলে সেটা অক্ষরবৃত্ত। আচ্ছা এইবার খেয়াল করেন, তাহলে মূল পর্ব যদি 8 10 হয় তাহলে সেটা অক্ষরবৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি সেটা বুঝবেন। খেয়াল করেন, মুক্তাক্ষর 1 মাত্রা, এটা আমরা জানি। বদ্যাক্ষর শব্দের প্রথমে অথবা মাঝে হলো 1 মাত্রা, বদ্যাক্ষর শেষে হলো 2 মাত্রা। তাহলে সব 1 মাত্রা, খালি বদ্যাক্ষর যখন শেষে হবে তখন 2 মাত্রা। এটা আমরা আগেই পড়ে আসছি, বারবার পড়ছি। আচ্ছা এইবার চলেন খেয়াল করেন, এবার আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই। যেমন দেখেন, হে মুক্তাক্ষর 1 মাত্রা, কো মুক্তাক্ষর 1 মাত্রা, বি মুক্তাক্ষর 1 মাত্রা, সব 1 1। নি 1 মাত্রা, রব খেয়াল করেন, রব, ঠিক আছে, এটা বদ্যাক্ষর। আচ্ছা এখন বলেন বদ্যাক্ষরটা কোথায়, মাঝে না শুরুতে না শেষে? শেষে না, বলেন রব, দেখেন নি রব শেষে, শব্দের শেষে, তাহলে এখানে 2 মাত্রা। বুঝছেন? কে 1 মাত্রা, নো 1 মাত্রা, কেন? তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, দেখছেন 8টা হয়ে গেল। আবার খেয়াল করে দেখেন, ফা 1 মাত্রা, গুণ বদ্যাক্ষর শেষে। এবার বলেন 1 মাত্রা না 2 মাত্রা? 2 মাত্রা, তাই না? জে 1 মাত্রা, এ 1 মাত্রা, সে 1 মাত্রা, ছে 1 মাত্রা। তাহলে দেখেন খেয়াল করে দেখেন 1 2 3 4 5 6 7। আচ্ছা এরপর হচ্ছে কি, ধ ফা গুণ, জে এ সে ছে, ধ রায়। দেখেন ধ 1 মাত্রা, ঠিক আছে। এরপর দেখেন রায়, এটা বদ্যাক্ষর 2 মাত্রা, হয়ে গেল 10। দেখছেন 8 10 হচ্ছে, শুধু 8 8 হইতে পারে, 8 10 হইতে পারে, 10 10 হইতে পারে, হোয়াট এভার। এরপর দেখেন বস, দেখেন বস 1 মাত্রা, বস সরি 2 মাত্রা, 1 মাত্রা হবে এখানে, বসটা 1 মাত্রা হবে কারণ এটা শুরুতে আছে, বস শুরুতে আছে। বস অন্তে, যেমন খেয়াল করে বস অন্তে। এখন তাহলে বুঝতে পারতেছেন, বস 1 মাত্রা, অন 1 মাত্রা, তে 1 মাত্রা, ঠিক আছে, এখানে মোট 3টা। এরপর খেয়াল করো বো 1 মাত্রা, রি 1 মাত্রা, আ 1 মাত্রা, তাহলে 3 3 6, তু 1 মাত্রা, মি 1 মাত্রা, শেষ। এখানে 8টা। বুঝছেন কিনা বলেন তো, বিশ্লেষণটা বুঝছেন কিনা? আবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন ল, দেখেন ল 1 মাত্রা, ল বে 1 মাত্রা, না 1 মাত্রা, কি 1 মাত্রা, ত 1 মাত্রা, ব 1 মাত্রা, ত ব, বন 1 মাত্রা, বন, দ 1 মাত্রা, নাই এটা বদ্যাক্ষর শেষ আছে 2 মাত্রা, হিসাব করে দেখেন 10। বুঝছেন বলেন তো? আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটু সময় দিই, আপনারা একটু এই যে লাস্টের লাইনটা, এটা যে 10 মাত্রা, 10 মাত্রা দেখলেই তো নিশ্চিত এটা অক্ষরবৃত্ত। এটা যে 10 মাত্রা, আপনারা একটু ট্রাই করে দেখেন তো, তারপর আমি সলভ করে দিব, আপনারা একটু ট্রাই করে দেখেন, খাতা কলমে একটু ট্রাই করে দেখেন।
খাতা কলমে একটু ট্রাই করে দেখেন। খাতা কলমে একটু ট্রাই করে দেখেন দ্রুত। 10 মাত্রা এটা মিলান, মানে 8-10 মিলাইতে পারলেই হলো। আচ্ছা, কতটুকু কোন পর্ব হবে এটা খুবই সিম্পল। যেমন দেখেন, এই যে দেখেন, হে কবি, এটা কিন্তু সম্বোধন। হে কবি নীরব কেন, এটা একটা। ফাগুন যে এসেছে ধরায়, এটা আরেকটা। দুইটা অংশে বিভক্ত করবেন। বসন্ত বরিয়া তুমি, এটা একটা। লবে নাকি তব বন্দনায়, মানে যেখানে গেলে একটা পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করবে, সেটাই একটা পর্ব। যেমন খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে আপনি কিন্তু এখান পর্যন্ত হে কবি নীরব, এটা কি হয় বলেন? না। হে কবি নীরব কেন, এটুক পর্যন্ত একটা অংশ হয়। ফাগুন যে, এটা কি এক কোনো অংশ হয়? না। ফাগুন যে এসেছে, এটা একটা অংশ হয়? না। তাহলে বাকি আছে কোনটা? ফাগুন যে এসেছে, ফাগুন যে এসেছে ধরায়, শেষ। আচ্ছা, এবার আসেন দো খিন, দেখেন দো খিন, দো খিন শেষে আছে, তার মানে 2 মাত্রা। দু 1 মাত্রা, আর 2 মাত্রা বদ্ধাক্ষর শেষে আছে। গে 1 মাত্রা, ছে 1 মাত্রা, খু 1 মাত্রা, লি 1 মাত্রা। তাহলে খেয়াল করে দেখেন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখেন 10টা মিলে গেছে। এবার বলেন তো অক্ষরবৃত্ততে কি ঝামেলা হবে বলেন? এই যে ভেরি গুড, ভেরি গুড, খুবই সিম্পল। 8-10 দেখলেই উত্তর কি বলেন? অক্ষরবৃত্ত। তাহলে 8 মাত্রা 10 মাত্রা দেখলেই অক্ষরবৃত্ত, 4 মাত্রা দেখলেই স্বরবৃত্ত, আর এই 3টা ছাড়া বাকি যেটাই হোক সেটা হচ্ছে মাত্রাবৃত্ত, শেষ। বুঝছেন? আচ্ছা বলেন তো আপনাদেরকে খুব বেশি চাপ দিয়ে ফেলছি আমি? আর জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড, বাট টু বি অনেস্ট আপনি যখন পড়বেন, একটু যখন ট্রাই করবেন, তখন দেখবেন যে খুব ইজি। কারণ আপনাদেরকে মনে হয় যে খুব চাপ দিয়ে ফেলছে, আমি আসলে খুব সিরিয়াস হয়ে আপনাদেরকে পড়াইছি একদম। আমার কনসেন্ট্রেশন কিন্তু একটা মিনিটের জন্য আপনাদের পড়ানো থেকে, মানে আমার মনোযোগ কিন্তু সরে নাই। কারণ আমি চাই যে আমি যেভাবে পড়াইছি এভাবে পড়েন, হয়ে যাবে। এটা হচ্ছে কি ম্যাথের মতো। এখন আপনাদেরকে অনেক বেশি চাপ দিয়ে ফেলছে, এই জন্য আমি দুঃখিত। বাট আসলে চাপ না দিলে, হ্যাঁ, আপনারা কিন্তু জিনিসটা শিখতে পারতেন না, এবং এগুলো আপনাদেরকে কোথাও শেখাবেও না। আপনি অনেক কোর্স করবেন, অনেক অফলাইন টফলাইন অনেক জায়গাতে পড়বেন, বাট আপনাকে এটা কিন্তু শেখাবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আসেন আমরা একটু, আমাকে 1 মিনিট একটু সময় দেন। আপনাদের ওই যে পদাশ্রিত নির্দেশক, এটার হচ্ছে স্লাইডটা আমি একটু ইয়ে করে দিই। হ্যাঁ, একটু স্লাইডটা আমি একটু আনি। 1 মিনিট সময় দেন, স্লাইডটা আনা হয়নি। ওকে, তো পদাশ্রিত নির্দেশক যেটা, এটা মানে পড়াতে আপনাদের আমার সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। হ্যাঁ, জাস্ট 5 মিনিট সময় লাগবে। আমাকে 5 মিনিট সময় দিলে আমি এই টপিকটা ক্লিয়ার করে দেবো। জাস্ট 5 মিনিট আমাকে সময় দিবেন, ওকে? আমি এটা আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এটা খুবই ছোট একটা টপিক। ওকে, কিরে ভাই, কন্টেন্ট কই? আচ্ছা, এই যে এখানে। হ্যাঁ, আচ্ছা দেখেন, পদাশ্রিত নির্দেশক কি, এগুলো আমাদের জানা দরকার। যেমন দেখেন 1 বছরে টাটি, যেমন ছেলেটা মেয়েটা, হ্যাঁ, তারপর হচ্ছে কি একখানি কম্বল, এগুলো 1 বছর। আর বহু বচন কি, যেমন গুলি, মানুষগুলো, হ্যাঁ, তারপর হচ্ছে গুলিন ইত্যাদি, এগুলো হচ্ছে যেমন মানুষগুলো, লোকগুলো, এগুলো বহু বচন, এটা তো পারেন। এরপর হচ্ছে স্বল্পতা প্রকাশ করে।
যেমন এগুলো স্বল্পতা প্রকাশ করে, টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা, এগুলো স্বল্পতা প্রকাশ করে। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে দুধটুকু খেয়ে ফেলো। আচ্ছা বলেন তো, দুধটুকু বলতে কি অনেক দুধ নাকি অল্প দুধ? বলেন। আমি বললাম দুধটুকু খেয়ে ফেলো, তার মানে কি অনেক দুধ নাকি অল্প দুধ? বলেন তো, অনেক দুধ নাকি অল্প দুধ? অল্প দুধ। তার মানে এই যে টে, টুকু, টুকুন ইত্যাদি এগুলো কি বুঝায়? স্বল্পতা বুঝায়। ফাইন। যেমন চারটে ভাত দাও, দুইটা ভাত দাও, চারটে ভাত দাও, এরকম বলে না অনেক সময়? তার মানে কি অল্প, সামান্য। ওকে, আচ্ছা যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ না। এখন যেটা পড়বো এই নিয়মগুলো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সেটা হচ্ছে একের সাথে যা কিছুই যুক্ত হবে সেটা অনির্দিষ্টতা বুঝাবে। ব্যাকরণের নিয়ম, বাস্তবিক বুঝতে যাবেন না। কি বলছি বলেন? একের সাথে যা যুক্ত হবে সেটা অনির্দিষ্টতা বুঝাবে। যেমন একটি দেশ, পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটা কি নির্দিষ্টতা বুঝায় না অনির্দিষ্টতা বুঝায়? এক বাক্যে এটা অনির্দিষ্টতা বুঝায়। একের সাথে, এই যে একের সাথে পদাশ্রিত নির্দেশক টি যুক্ত হয়েছে, তার মানে এটা অনির্দিষ্টতা বুঝায়। একটি দেশ, একটি কম্বল, একটি বই, একটি খাতা, একটি রাজা, মানে একের সাথে যাই যুক্ত হবে সেটা অনির্দিষ্টতা। এখন এক ছাড়া অন্য সংখ্যার সাথে যদি যুক্ত হয় সেটা আবার নির্দিষ্টতা। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে 3টি কলম দাও, এই যে 3টি কলম দাও, এটা কিন্তু আবার নির্দিষ্টতা বুঝাবে। এটা ব্যাকরণের নিয়ম, আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে 3টি যখন বলবে তখন এটা নির্দিষ্টতা বুঝায়, কারণ এটা এক ছাড়া অন্য সংখ্যার সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়েছে। তাহলে কি বললাম? একের সাথে যদি পদাশ্রিত নির্দেশক যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্টতা বুঝায়, আর এক ছাড়া অন্য সংখ্যার সাথে যদি যুক্ত হয় সেটা নির্দিষ্টতা বুঝায়। এইবার আসেন, নিরর্থক অর্থ প্রকাশ করা কোনটা? যেমন দেখেন, এই যে এটা, সারাটি সকাল তোমার অপেক্ষায় ছিলাম, এই যে সারাটি, এই টিটা নিরর্থক। মানে নিরর্থক মানে হচ্ছে যেটা ব্যবহার না করলেও হয়। যেমন আপনি টিটাকে বাক্য থেকে উঠাই দেন। যেমন আপনি যদি বলেন যে সারা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, তাহলে এই টিটা বসানো না বসানো একই জিনিস। এজন্য এই যে সারাটি বললাম, এই টিটা অনির্দিষ্টতা, এটা নিরর্থক অর্থ প্রকাশ করে, অর্থাৎ যেটা কোনো অর্থই দেয় না। যেমন খেয়াল করে দেখেন, ন্যাকামিটা রাখো এবার। এখন এই যে এখানে টা, ন্যাকামিটা, আচ্ছা আপনি যদি ন্যাকামিটা না বলে যদি বলেন যে ন্যাকামি রাখো এবার, তাহলেও তো একই অর্থ। তাহলে এইটা কিন্তু বাক্যে কোনো অর্থই দিচ্ছে না। এজন্য ন্যাকামিটা রাখো এবার, সারাটি বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, সারাটি সকাল তোমার অপেক্ষায় ছিলাম, এটা নিরর্থক অর্থ প্রকাশ করে। আমি কি বুঝাইতে পারছি বলেন? এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মানে যেটা প্রয়োজন ছাড়া যেটা বসে, ভেরি গুড, যেটা কি বসে? প্রয়োজন ছাড়া যেটা বসে। এরপর দেখেন, নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে সেটা সুনির্দিষ্ট বুঝায়। নির্দেশক সর্বনাম কি বুঝতে পারতেছেন? যেমন ও, এটা একটা সর্বনাম, এই সর্বনামের সাথে যখন টা যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে, তাহলে সেটা সুনির্দিষ্ট বুঝায়। তাহলে যখন ও, এটা কিন্তু সর্বনাম, এটা ব্যক্তির পরিবর্তে বসে, ও এখনো এলো না, তার মানে ও এটা দ্বারা কোনো ব্যক্তিকে বুঝেছে। আর ব্যক্তির পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি? সর্বনাম। তাহলে ও এটার সাথে, সর্বনামের সাথে টি যুক্ত হয়েছে, মানে পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়েছে, তার মানে সেটা সুনির্দিষ্টতা অর্থ প্রকাশ করে। এরকম আরো হতে পারে, ওটা আনো, এটিকে, তার মানে এই সর্বনামের সাথে ও, এ, ওই, এইসব সর্বনামের সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা সুনির্দিষ্টতা বুঝায়। সামারি করে দিই, একের সাথে যুক্ত হলে অনির্দিষ্টতা বুঝায়, এক ছাড়া অন্য সংখ্যার সাথে যুক্ত হলে নির্দিষ্ট বুঝায়, সর্বনামের সাথে যুক্ত হলে সুনির্দিষ্ট বুঝায়, আর নিরর্থক অর্থ প্রকাশ করে সারাটি বিকেল তোমার অপেক্ষায় ছিলাম, ন্যাকামিটা রাখো এবার, ইত্যাদি ইত্যাদি। শেষ। ওকে, ক্লিয়ার? আচ্ছা এইবার আসেন, গোটা, এটা একমাত্র পদাশ্রিত নির্দেশক যেটা বাক্যের আগে বসে। আপনি দেখেন টা, টি, খানা, খানি, যাই বলেন সবগুলো কিন্তু পরে বসে, কিন্তু গোটা আগে বসে। যেমন গোটা দেশ। ওকে, তাহলে এইটা শব্দের আগে বসে। ওকে, এবং এটা শব্দের আগে বসে, এটা নির্দেশকটা, এটা নির্দেশক ও অনির্দেশক দুই অর্থ প্রকাশ করে, মানে এটা দুই রকমই বুঝায়। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম গোটা দেশ ছারখার হয়ে গেল, তাই না? গোটা 2 কমলা লেবু আনো, এই যে দেখেন, এটা এই গোটা 2 কমলা লেবু আনো, এটা কিন্তু অনির্দিষ্ট। কোন 2টা কমলা লেবু আনবো এটা কিন্তু ফিক্স না, তার মানে বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে কি? টাক, টুকু ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা অনির্দিষ্টতা দুটোই প্রকাশ করে। যেমন পোয়াটেক দুধ খেয়ে নাও, হ্যাঁ পোয়াটেক দুধ খেয়ে নাও। আচ্ছা পোয়াটেক দুধ মানে কি? এটা নির্দিষ্ট অনির্দিষ্ট, তাই না? পোয়াটেক দুধ খেয়ে নাও। এবার দেখেন সবটুকু ওষুধই খেয়ে নাও। আচ্ছা সবটুকু ওষুধ খেয়ে নাও, এটা মানে কিন্তু নির্দিষ্ট। ধরেন আপনার একটা পাত্রে ওষুধ আছে, এখন সবটুকু ওষুধ খেয়ে নাও মানে যা আছে সবই খেয়ে ফেলো। কিন্তু পোয়াটেক দুধ খাও, কিন্তু এক্স্যাক্টলি আপনি কোন পোয়াটুকু খাবেন সেটা ফিক্স না। আপনি এখান থেকেও পোয়াটুক খাইতে পারেন, ওখান থেকেও পোয়াটুক খাইতে পারেন, কিন্তু যখন বললো সবটুকু ওষুধ খেয়ে ফেলো তখন সেটা নির্দিষ্ট। ওকে,
আর এখান থেকে আরেকটা বিশেষ অর্থে নির্দিষ্টতা প্রকাশ করে এরকম কিছু, তার ভিতরে রয়েছে কেতা, তা, পাটি। আবার বলছি বিশেষ অর্থে নির্দিষ্টতা প্রকাশ করে, এটা মুখস্থ, বিশেষ অর্থে নির্দিষ্টতা প্রকাশ করে কেতা, তা, পাটি, কেতা, তা, পাটি, কেতা, তা, পাটি, শেষ। কেতা, তা, পাটি। এবার আপনি নিজেই পারবেন, আমি আপনাদেরকে একটু প্রশ্ন দেখাই। তো এইখানে 26তম বিসিএস এর প্রশ্ন আসে, টাটি, খানা ইত্যাদি কি বলেন? টাটি, খানা এটা কি বলেন তো? উত্তর কি বলেন? পদাশ্রিত নির্দেশক। এরপর দেখেন একটু শব্দে টু কি বলেন? এটা পড়ে আসছেন না, এটা কি হবে বলেন তো? পদাশ্রিত নির্দেশক। ওকে, ন্যাকামিটা রাখো। এবার এবারকে ন্যাকামি শব্দে টা যুক্ত হয়ে কি অর্থ প্রকাশ করতেছে বলেন? আমরা পড়ে আসছি, বলেন, এটা সলভ করেন। কি হবে বলেন তো? ওকে, ভেরি গুড, এটা নিরর্থক। কোন পদাশ্রিত নির্দেশকে শব্দের আগে বসে? এটা পড়াইছি, বলেন। কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে? সবগুলো দেখেন জবাবের প্রশ্ন। উত্তর কি হবে? উত্তর হচ্ছে গোটা। আচ্ছা, সেটাই ছিল আমার প্রিয় কলম। এ বাক্যে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এইবার আপনি একটু দেখেন যে এই নিয়মটা আপনাদেরকে পড়াইছি না, সেটাই ছিল আমার প্রিয় কলম। তাহলে আগে বুঝেন, এই যে সেই, এটা কি বলেন তো? এটা সর্বনাম না? তাহলে সর্বনামের সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। পরে আসছি না? বলেন, পড়ছি না? তাহলে সর্বনামের সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা কি করে? সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তার মানে এটা কি হবে? সুনির্দিষ্ট। ওকে। আচ্ছা, সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে কোনটি ব্যবহার করা হয় বলেন? এটা পড়াইছি, বলেন। স্বল্পতা বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? স্বল্পতা বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে কি? টুকু। ওই যে বলছি, বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন করে। এইটা আপনাদেরকে একটু আগে বলছি মুখস্থ করে ফেলবেন। বিশেষ অর্থে তিনটা, মনে আছে কি কি? বিশেষ অর্থে কোন তিনটা বলতো? কি হবে বিশেষ অর্থে কোন তিনটা? ওকে, উত্তর হচ্ছে কি বলেন? কেতা, তা, পাটি। তার মানে তা আছে, কেতা, তা, পাটি, তা। আচ্ছা, গোটা চারেক আম নিয়ে আসো। এখানে গোটা কি? গোটা পদাশ্রিত নির্দেশক। ছুঁয়ো না, ছুঁয়ো না, ওটি লজ্জাবতী লতা। এখানে পদাশ্রিত নির্দেশক কোনটা বলেন? কোনটার সাথে? এটা বুঝতে পারতেছেন, ওটি। এবার বলেন, এটা একদম ইজি। সুনির্দিষ্ট আর নির্দিষ্টের ভিতরে পার্থক্য কি? বিশেষ অর্থে কোনো পার্থক্য নাই, কিন্তু আমাদের ব্যাকরণের নিয়ম যে, আমি আবার বলছি ভাই, এটা বাস্তবের সাথে মিলাতে যাবেন না, মিলেন না। এটা ব্যাকরণের নিয়ম। বাস্তবিক অর্থে সুনির্দিষ্ট আর নির্দিষ্টের ভিতরে তেমন কোনো পার্থক্যই নেই, দুটো একই। নির্দিষ্ট শব্দটাকে আরো জোর দেওয়ার জন্য সুনির্দিষ্ট ব্যবহার করা হয়। বাট আমাদের ব্যাকরণের নিয়ম হচ্ছে সর্বনামের সাথে পদাশ্রিত নির্দেশক যুক্ত হলে সেটা নির্দিষ্ট না, তখন বলতে হবে সুনির্দিষ্ট। এটা ব্যাকরণের নিয়ম, দ্যাটস ইট। এই জন্য কিন্তু প্রথমেই বলছি যে বাস্তবের সাথে মিলেন না, নিয়ম আছে, পড়ে ফেলবেন, শেষ। এটা বাস্তবের সাথে মিলেলে এই অধ্যায়টা কিন্তু বাস্তবের সাথে মিলে না। আচ্ছা, এবার বলেন আজকের ক্লাসটা কেমন লাগছে বলেন তো? আমি কি বুঝাইতে পারছি? বাকিটা ভালো করে প্র্যাকটিস করবেন, একদম এনাফ, একদম এনাফ। ঠিক আছে? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।